3 টাইমস ব্রিথ ইন করছি আর বাকি পুরোটাই আউট। ওই যে একবার ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জিতলাম, খুব ইন্টারেস্ট হলাম, গৌরব চ্যাটার্জি, রঞ্জিত ব্যারেট, জিনো ব্যাংকস, শুভেন চ্যাটার্জি, দেন এমিওয়ে, দেন ইপিআর কলকাতা জেট্রিক্স, দেন সিজি, দেন যদি আরও কেউ সামবাডি ফ্রম দ্য এইট, আমার মনে হয় সবথেকে বেশি আমি সেই নীলায়ন চ্যাটার্জি, রেড এফ এমের অনেক বড় একটা টিমের সাথে কাজ করেছি আমি একটা ফ্রেজ অফ টাইমে। রেড এফ এম সবার সাথেই কাজ করেছি মোটামুটি। রঞ্জিত ব্যারেট ওয়াজ দ্য বিগেস্ট ফর মি, এআর রহমানের যে এখন ড্রামার, মানে ওটার ওপরে এখনও পর্যন্ত আমার জন্যই উনি সেম শোতে ছিলাম আমরা, ওনার জন্য আমি ওপেন করেছিলাম। খালি আমরা একটা ইনস্ট্রুমেন্ট অ্যাকচুয়ালি, এটা কিন্তু আমরা গান বানাচ্ছি না, আমরা একটা ইনস্ট্রুমেন্ট। লাইভ মিউজিক কতটা হয় আমি জানি না রেকর্ডিংয়ের সময়, সব কিছুই আর কি। বিট বক্সারদের তো সেভাবে ব্যবহার করার কথা কেউ ভাবছে না, তো বিদেশে কি এই বিট বক্সার যারা তারা ভালো করছে? হ্যাঁ, এবার দুঃখের বিষয় ফ্রান্স আর ইউএসএতেই মোটামুটি চলে, বাকি কোনো কান্ট্রিতে সাস্টেনেবল না, মানে কোনো বিট বক্সার এমন নেই কোটি কোটি টাকা কামাচ্ছে। গপ্পসপ্প কিছু গল্প কিছু মনের কথা পডকাস্ট চ্যানেলের আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত। অনেকে মনে করেন যে আমরা খুব ভারী ভারী গম্ভীর গম্ভীর বিষয়ে আলোচনা করি, যেগুলো শুনতে অনেকেই পছন্দ করেন না। তরুণ সমাজ তো একেবারেই নাকি পছন্দ করছে না এই সমস্ত ভারী ভারী আলোচনা। তাই আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে এসেছি যেটা একটু কম সিরিয়াস আর অনেকটাই বেশি তরুণ। আজকে আমাদের অতিথিও একজন একেবারে ছোট্ট একজন মানুষ, কিন্তু তার অ্যাচিভমেন্ট অনেকখানি। নমস্কার, গপ্পসপ্প কিছু গল্প কিছু মনের কথা অনুষ্ঠানের এই পর্বে আপনাদের সঙ্গে আছে রমিত দত্ত, তাই তো? কিন্তু তোমাকে সবাই চেনে কি নামে? ফুচি। ফুচি, হ্যাঁ, ওটা আমার স্টেজ নাম। আর রমিত যেটা করে সেটা যে কি আমি কিন্তু জানি না, একেবারেই আমার কোনো জ্ঞানই নেই এ সম্পর্কে। তাই আমিও শুনবো, আপনারাও শুনুন। আপনারা হয়তো অনেকে জানেন, কিন্তু আমার একেবারেই কোনো জ্ঞান নেই এই বিষয়ে। আমি আজকে ওর কাছ থেকে জানবো এই বিষয়ে মানে ওর কথা যখন আমি শুনেছি তখনই ওর যেটা করে সেটার সম্পর্কে শুনেছি। তার আগে আমার এই বিষয়ে কোনো জ্ঞানই ছিল না, মানে কোনো আইডিয়াই ছিল না যে এই জিনিসটা কী। তুমি কি করো রমিত, একটু বলো সবাইকে। আমি একটা বিট বক্সার, ভোকাল পারকাশনিস্ট যেটাকে বলে, মানে ড্রামের সাউন্ড বা কোনো স্পেশাল এফেক্টস এগুলো আমি মুখ দিয়ে করি। ব্যাক ইন 2017 আমি স্টার্ট করেছিলাম স্কুল লাইফে, বাট এই আর্ট ফর্মটা কামিং ব্যাক ফ্রম লাইক 1984-85-এ ইউএসএতে স্টার্ট হয়েছিল একটা জ্যাজ ক্লাবে। সো বিট বক্সিং হলো ভোকাল পারকাশন, যেখানে আমরা ড্রামের সাউন্ডগুলি ইমিটেট করি। একটু কি দেখানো যাবে আমাদের কীভাবে করো? দেখো, মানে মাইক কিন্তু নেই এখানে ওভাবে। না, আমি খালি করতে পারবো। বাহ কিন্তু এই বিষয়টা সম্পর্কে তুমি জানলে কবে? তো 2016-এ স্কুল লাইফে, মানে একদম এন্ড, তখন লাস্ট ইয়ার আমার স্কুলে, আমাদের একটা বাসে একটা দাদা ছিল, সে বললো কি যে এরকম একটা জিনিস হয় শুনবি, আমাকে ইউটিউবে দেখালো, আমি করলাম। আমাকে ম্যাম বললো, একটা বিডিএমআই বলে স্কুল ছিল, ওখানে বললো কি যে তুমি পার্টিসিপেট করো এটা। আমি বললাম আমি তো 1 মাসও করছি না, মানে আমি জানিই না কিছু, মানে জিরো। তখন দাদা শেখালো অ্যান্ড ইন্টারেস্ট বাড়লো। ওখানে গিয়ে সারপ্রাইজিংলি আমি সেকেন্ড হয়েছিলাম, জানিও না কেন হয়েছিলাম। ভিডিও দেখার পর তো মনে হয় না আমার হওয়া উচিত, বাট হ্যাঁ সেকেন্ড হলাম। খুব মোটিভেট হয়ে যাওয়ার পর আমি মেইনলি এটাকে নিয়ে আগালাম। তো তুমি কি নিজেই নিজেকে ট্রেন করো না তোমার কোনো ট্রেনার আছে? না, আমি যখন স্টার্ট করেছিলাম সেলফ টটই ছিলাম। 1.5 থেকে 2 বছর ইউটিউব টিউটোরিয়াল একদম অ্যাভেলেবেল ছিল। আর তখন খুব ব্যাপারটা চলছিল, ওই একটা মুভি এসেছিল, রণবীর সিং বোধহয় ওটার অ্যাক্টর ছিলেন, ওটা দেশি হিপ হপের ওপর ছিল। সেখান থেকে ইন্সপায়ার হয়ে আমি আর কি মেইনলি স্টার্ট করেছি আমার জার্নিটা। বাট ইউটিউবই আমার মেন শেখার জায়গা। তারপর তো আমি যখন ফার্স্ট এবার ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে গেলাম মানে করতে, টপ 8-এ হেরে গেছিলাম, সেটা অসুবিধা নেই। বাট ওখানে আমি ক্লাসেস নিয়েছিলাম, মাস্টার ক্লাস বলজির থেকে। ও এসছে হলো ইউকে, বলজি ইউকের থেকে। আর তারপর নিয়েছিলাম ম্যাড টুইন্স, যারা রাশিয়া থেকে। এরা হলো দুজনে একসাথে করে। তো এর থেকে শেখার পর অনেকটা শিখলাম। তারপর মেন আর কি জার্নিটা স্টার্ট হলো আমার।
তো বিট বক্সিংয়ে এই ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ব্যাপারটা কবে থেকে আছে? 2016 ইফ আই এম নট রং, হ্যাঁ 16-এ ফার্স্ট চ্যাম্পিয়ন ছিল ভাবেশ। হি ইজ ফ্রম মুম্বাই, নবি মুম্বাইতে থাকে প্রবাবলি। হি ওয়ান অফ দ্য লেজেন্ডস, মানে ইউফোনি ব্যান্ডের মেম্বারও। তারপরে 2018-এ হলো যখন ওয়াদাফু চ্যাম্পিয়ন হলো, ওর আসল নাম মানুপ, আগেন ফ্রম মুম্বাই। ওই ইয়ারে আমরাও অ্যাকচুয়ালি চ্যাম্পিয়ন হয়েছিলাম, আমি আর কুনাল, ট্যাগ টিম ক্যাটাগরিতে, সোলোতে না, ট্যাগ টিমে দুজন একসাথে করে। তারপর ওখান থেকে ন্যাশনালস, এরপর ইন্টারন্যাশনাল, তাইওয়ান গেলাম, ওখানে বিট বক্সিং কম্পিটিশনে টপ 16-এই আমরা বেরিয়ে গেছিলাম, পুরো ইন্ডিয়া টিমটাই। তারপরে তো আরও ইন্টারেস্টিং আরও জার্নি ছিল। তো এখন কি তুমি কারোর কাছে শিখছো না তুমি শেখাচ্ছ? এখন শেখাচ্ছি, হ্যাঁ এখন শেখাচ্ছি, শিখছিও, নট গোনা লাই, বাট আমি মিউজিক প্রোডাকশনটা এখন বেশি শিখছি। মানে বিট বক্সিংটা কী করে আমি মাসকে দিতে পারি, যাতে আমার সাউন্ডটা, যেটা বিট বক্সিং তো খুব একটা নতুন আর্ট ফর্ম, এমন কিছু আমি করতে এখন চেষ্টা করছি যেটা সবাই শুনতে আর এনজয় করতে পারে ওইরকম হাই অডিও কোয়ালিটিতে, এটা আগে ছিল না। সো সেটার এখন ভাবনাটা তোমার মাথায় কি করে এলো? মানে আমি যখন শোজ করতাম আমি বুঝতে পারলাম, যেরকম আমি ফার্স্ট লাইভ দেখেছিলাম গিরিশ প্রধানের, ওরা শো কম করে স্টোরি লাইন বেশি ক্রিয়েট করে, একটা স্টোরির মতো, মানে তার মানে একটা স্টোরি চলবে, তার মাঝখানে মাঝখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের মতো তোমার এই জিনিসটা থাকবে। এক্স্যাক্টলি। আমাদের একটা 6 জনের ক্রুও আছে, যেখানে ফার্স্টে লেটসে আমি একাই গেলাম, তারপর 2 জন গেল, তারপর 4 জন গেল, তারপর আমাদের বিট বক্সিংয়ের একটা মেশিন হয় RC505 বলে, ওটাকে বলে লুপ স্টেশন, তারপর ওটা গেল, একটা অ্যারেঞ্জমেন্ট হয়ে, একটা স্টোরি লাইন, অ্যান্ড ওই পুরো স্টোরি জার্নিটা হতে পারে হাউ বিট বক্সিং ইজ ইভলভিং, ওরম একটা ব্যাপার। বিট বক্সার হওয়ার জন্য মানে কিছু ফিজিক্যাল কিছু কোয়ালিটিসের দরকার আছে নাকি, যে কেউ কি তো মনে হয় না হতে পারবে? না, বিট বক্সিংটা অ্যাকচুয়ালি একটা ফিজিক্যাল কোয়ালিটি দরকার, একটু ব্রিদিং, যাদের বেটার, মানে যাদের অ্যাস্থমার প্রবলেম আছে একটু প্রবলেম হবেই অ্যাকচুয়ালি, মানে লং রানে গিয়ে খুব কষ্ট হয় ব্রিদিং প্রবলেম থাকলে। সেকেন্ডলি আমার যতদূর মনে হয় কি, যে ইফ সামবডি ইজ এ স্মোকার বা স্মোক করছে, সে তো নেক্সট টু ইম্পসিবল হয়ে যায় সাস্টেন করার জন্য। মানে ছোটোখাটো 5 মিনিটের শো দিল, 10 মিনিট শো দিল ঠিক আছে, বাট আমরা যেরকম 45 মিনিটস 50 মিনিটসের শো দিই, সেগুলো খুব ইম্পসিবল মতন একটা ব্যাপার হয়ে যায়, মানে হয়ই না আর কি। তো ব্রিদিং একটু যদি লাংস বড় হয়, সামবাডি ইউজ ফ্রম দ্য সুইমিং ব্যাকগ্রাউন্ড, তাদের খুব অ্যাডভান্টেজ অ্যাকচুয়ালি আমার মনে হয়, বিকজ আমি নিজে সাঁতার কাটতাম, তো আমার একটা অ্যাডভান্টেজ আছে, আমার শ্বাস নিয়ে কোনো প্রবলেম হয় না। অন্যদের হয় দেখি তার আউট অফ ব্রিথ চলে যাচ্ছে বা মাঝখানে আটকে যাচ্ছে, ওটা আমি একটা অ্যাডভান্টেজই ধরি আমার লাইফে। তুমি কোনো এক্সারসাইজ করো, স্পেশাল কোনো এক্সারসাইজ? হ্যাঁ, আমাদের বিট বক্সিংয়ের একটা ব্রিদিং টেকনিক হয়, ইন অ্যান্ড আউট, ওটাই আর কি। সেটা কীরকম? সো নাক দিয়ে টানা, মুখ দিয়ে ছাড়া। এবার যেহেতু আমাদের তো সব কিছুতে একটা রিদম টেম্পো আছে, এরমভাবে কন্টিনিউয়াস একটা প্যাচে, যেমন সব স্পিডেই করা যায়, সবভাবেই করা যায়, সব কিছুভাবে, মানে লেটসে একটা এটা ভেতরে বাইরে ভেতরে, সেমভাবে পুরো প্যাটার্নটা চলে গেল, একটা সাইকেল ক্লিয়ার হলো, একটা প্র্যাকটিসের মধ্যে। এটা ব্রিদিং টেকনিকে সবথেকে বড় একটা ইম্পর্টেন্ট জিনিস, আর বিট বক্সিংয়ে সবথেকে ইম্পর্টেন্ট এটাই আমার মনে হয়। কি কি ধরনের সাউন্ড তুমি করতে পারো? স্টার্টিং ড্রাম সেটস, ড্রামের মোটামুটি সব কিছুই এখন তাও জানি। তারপরে স্পেশাল সাউন্ড, যেরকম থ্রোট বেস, থ্রোট সিঙ্গিং, যেটা চাইনিজ একটা সিঙ্গিং টেকনিক, ইফ আই এম নট রং, খুব ভুল না হলে চাইনিজ একটা সিঙ্গিং টেকনিক, থ্রোট সিঙ্গিং। দেন আরও স্পেশাল সব যে ইডিএম যে জিনিসপত্র, যে গান আছে ওগুলো। থ্রোট সিঙ্গিংটা কীরকম, একটু এক্সাম্পল দাও। সো বেসিক্যালি যেরকম আমরা নর্মাল 1 2 3 এটা আমাদের কথা, তো থ্রোট সিঙ্গিং ইজ লাইক আমরা একদম লোয়ার অক্টেভ ইউজিং আওয়ার থ্রোট, মানে এই যে অ্যাডামস অ্যাপেলটা ইউজ করে এটা করতে পারি। মেয়েদের জন্য ইটস এ প্রবলেম, বাট ছেলেরা ইটস ভেরি ইজি। সো ইটস লাইক, সো এটা করে পুরো একটা প্যাচ করতে পারবো আমরা, সো ইটস অ্যাডভান্টেজ। তো ওটা একটা কাইন্ড অফ লাইক কি, আমরা ইন্ট্রোতে এরকম করলাম, তারপর বিটটা আসলো, একটা স্টোরি ক্রিয়েট হয়ে গেল, আর এটা মাইকে তো খুব ভালো লাগে শুনতে। তো ইন্ডিয়াতে এখন কারা কারা মানে হাই লেভেল বিট বক্সার? ডিসাইফার মুম্বাই থেকে, ওয়াদাফু মুম্বাই থেকে, দিল্লি থেকে তন্ময়, দেন উই হ্যাভ ABX ফ্রম জম্মু, কলকাতার থেকে আমার মনে হয় দ্য বং, তারপরে বাইরে আরেকজন আছে যেটা যাকে আমার খুব ভাল লাগে, আর কলকাতা থাকে না, যদিও ইন্ডিয়াতেই থাকে না এখন, ও হলো আই থিঙ্ক আমি ওর স্টেজ নামটা ভুলে গেছি, আবার আজাজেল, আমার মনে হয় এখন আর থাকে না ইন্ডিয়াতে, মনে হয় থাকে না, হ্যাঁ জার্মানি চলে গেছে, ওখানে পারসিউ করছে পড়াশোনা নিয়ে। কলকাতাতে এটা কতটা পপুলার?
আমি তো অনেক শোজ করি। আচ্ছা, এবার কোথায় করো মেনলি শোজগুলো? কলেজ, স্কুল, কলেজে? না না, আমি প্রিন্সটন ক্লাবে করেছি। আপনাদের সামনেই তো প্রিন্সটন ক্লাব। আর আমাদের ক্রাউড কিন্তু ইটস নট লাইক কি 22, 23, 24 বছরের ক্রাউড। আমি অ্যাকচুয়ালি ক্রাউডে বেশি দেখেছিলাম অ্যাবভ 40, আমার সব থেকে বেস্ট ওটাই লেগেছিল। প্রিন্সটন ক্লাবে গাব্বুদা, মানে গৌরব চ্যাটার্জি, যে লক্ষ্মী ছাড়া ব্যান্ডের ড্রামার, উনি আমাকে ডেকেছিলেন, আমাদের ক্রুটাকে ডেকেছিল। তো আনরিয়াল একটা এক্সপিরিয়েন্স ছিল। তো এখন আর কোনো এজ বাউন্ডারি নেই আমার মনে হয়। হ্যাঁ, এবার এখন কেউ বিট বক্সিংয়ের ব্যাপারে কেউ জানিই না, কেউ সে হঠাৎ করে তাকে যদি ডিফিকাল্ট কিছু শুনিয়ে দেওয়া হলো, তাহলে একটু ডিফিকাল্ট ব্যাপার আছে, তারাও বুঝবে না। আমরা রিলেভেন্ট জিনিসপত্র করি, বলিউড সংস কভার করি অ্যান্ড স্টাফ লাইক, তারপরে আমরা একটু ডিফিকাল্ট জিনিসপত্র সবাই এনজয় করে। বলিউড সং কি ওই থ্রোট সিঙ্গিং দিয়ে? না না, ওটা আমাদের ক্রুতে ধরো কেউ গাইলই, তার সাথে বিট করে একটা হারমোনি করে আমরা বানালাম। যে কোনো হতে পারে, যে কোনো গান। তো আমাদের ছোট্ট করে তোমার প্রোগ্রাম যেগুলো করো তার মধ্যে থেকে সবচেয়ে পপুলার যেটা তুমি খুব অ্যাপ্রিসিয়েশন পাও, এরকম কিছু একটা? হ্যাঁ, এটা খুব টেকনিক্যাল যদিও, মানে আমি জানি না কতটা আপনারা বুঝবেন, বাট একটা প্যাচ আছে যেটা আমারও খুব ফেভারিট। সো ইটস কাইন্ড অফ লাইক মাই প্যাচ, একটা ছোট্ট, মানে এটা 3 টাইমস ব্রিদ ইন করছি আর বাকি পুরোটাই আউট। 3বার শ্বাস নিলাম, বাকিটাই আউট, মানে ওটা টেকনিকটাই ওরম। শ্বাস নিলাম, কোনো শ্বাসই নেই, আবার শ্বাস নিয়ে নিলাম। সো এই ব্রিদ ইন ব্রিদ আউট, কাইন্ড অফ টেকনিক দিয়ে আমি একটা বানিয়েছিলাম। তো এইগুলো তুমি শিখলে কি করে? আর নিজে নিজে আমি তো সেটাই ভেবে অবাক হয়ে যাচ্ছি। ওই যে একবার ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জিতলাম, খুব ইন্টারেস্ট হলাম, এবার বাইরের বিট বক্সারদের। ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জিততে গেলেও তো আগে একটা লেভেলে উঠতে হয়। হ্যাঁ, এবার ব্যাপারটা হয়েছিল কি, আমি একটু লাকি ছিলাম। তার ব্যাপারটা হলো কি, আমাদের কলকাতায় তো আমি তো ফার্স্ট বিট বক্সার নই, আমার আগে দেবায়নদা ছিল, দেন মহারাজ ছিল, মৈত্র ছিল, এরা হলো আমাদের পাইনিয়ার্স, আমরা এদেরকে দেখে শিখেছি। তারপরে সায়ন, বিশালজিৎদা, এদেরকে দেখে শিখেছি। তো এরা আমাদেরকে গাইড করেছে অনেকটা, বাট এরা গাইড করতে করতে সবাই এখনও সিনে আছে, বাট এখনও অতটা বিট বক্সিং করে না যতটা আমরা করি এখনও। স্পেশালি আমি তো অনেকটাই বেশি করি, ওরা অনেকটা অন্য অন্য লাইনে চলে গেছে। আমার বন্ধু মহারাজ, যার থেকে আমি স্পেশালি মানে ইন্সপায়ার অনেক কিছু করেছি, মৈত্র, এরা দুজনেই, একজন আইটি, একজন সাউন্ড ইঞ্জিনিয়ার। তো আমি ওদেরকে বারবার বলি এরা ছেড়ে দিয়ে বিট বক্সিং কর, বাট হ্যাঁ। কোন কোন বিখ্যাত শিল্পীদের সঙ্গে তুমি কাজ করেছো? গৌরব চ্যাটার্জি, রঞ্জিত ব্যারেট, জিনো ব্যাংকস, শুভেন চ্যাটার্জি, দেন এমিওয়ে, দেন ইপিআর কলকাতা, জেট্রিক্স, দেন সিজি, দেন যদি আরও কেউ সামবাডি ফ্রম দ্য, এটা আমার মনে হয় সব থেকে বেশি আমি সেই নীলায়ন চ্যাটার্জি, রেড এফ এমের অনেক বড় একটা টিমের সাথে কাজ করেছি আমি একটা ফ্রেজ অফ টাইমে। রেড এফ এম সবার সাথেই কাজ করেছি মোটামুটি। তারপরে আরও আছে, রঞ্জিত ব্যারেট ওয়াজ দ্য বিগেস্ট ফর মি, এআর রহমানের যে এখন ড্রামার, মানে ওটার ওপরে এখনও পর্যন্ত আমার জন্য উনি সেম শোতে ছিলাম আমরা, ওনার জন্য আমি ওপেন করেছিলাম। হ্যাঁ, তো ওটা আমার জন্য একটা আলাদাই ব্যাপার ছিল। তারপর আমার কমিক কন বলে একটা শোতে গেছিলাম আমি কিছুদিন মাস আগে, দ্যাট ওয়াজ দ্য বিগেস্ট শো অফ মাই লাইফ, সামওয়্যার নিয়ার 15-20,000 ক্রাউড ছিল। ওটা আমার সবথেকে বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণ আছে, ওখানে করেছিল। ওটা একটা কমিকের উপরই আর কি। যে এটা তোমার কি মনে হয় এটা খুব পপুলার একটা? না, নয় তো, আর্ট ফর্ম নয়। মানে কেন হচ্ছে না এটা? মানে খুব ডিফিকাল্ট বলে, ফিজিক্যালি খুব ডিমান্ডিং বলে? আমার মনে হয় এর অল্টারনেটিভ আছে অনেক বেশি। যেমন বিট বক্সিং একটা খালি জিনিস, কিন্তু আপনি যদি ভালোভাবে শুনবেন, খালি বিট বক্সিং করলে আপনার ভালো লাগবে না, মানে এটা সত্যি। তো আমরাও তাই জন্যে এর উপরে সিঙ্গিং আনি, সব কিছু মিক্স করে একটা জিনিস বানাই। খালি আমরা একটা ইনস্ট্রুমেন্ট অ্যাকচুয়ালি, এটা কিন্তু আমরা গান বানাচ্ছি না, আমরা একটা ইনস্ট্রুমেন্ট। এবার লেটস সে সামবডি কেউ বাজাচ্ছে ড্রাম খুব একটা ফুল একটা সাউন্ড, আমাদের যে সাউন্ডটা না অতটা ফুল না। আর আমরা যে স্পেসে আছি, স্পেশালি আমি বা আমার বন্ধুরা যারা আছে, আমরা খুব বেশি টেকনিক্যাল, লোকেরা তো অর্ধেক বোঝেই না আমরা কী করতে চাইছি, তাই জন্য আমরাও কমার্শিয়াল জোনটায় আসছি। এবার এই যে আসার যে ট্রানজিশনটা আমরাই তো প্রথম কলকাতায় করছি। যদি আমাদের কোনো গাইডেন্স থাকতো কি যে হ্যাঁ এরা এরমভাবে করেছে একটু, তাহলে আমরাই যদি ক্রিয়েট করছি তাহলে আমাদেরকে প্রবলেমটা ফেস করতে হবে না। এবং গাবুদা অনেক হেল্প করে, কি যে বলে এই স্পেসটা তোদেরকে করতে হবে না চাইলেও। তারপরে এই যে লোকেদের কাছে পৌঁছাচ্ছে না ব্যাপারটা, এই রেলেভেন্সটা পাচ্ছি না, আমরা অনেক সময় পাই না, খুব টেকনিক্যাল আমাদের, ওই লোকেদের মাথার ওপর দিয়ে যাচ্ছে এটা কী হচ্ছে।
কোনো রকম কোনো মিডিয়াতেও তো এগুলো শো সেরকমভাবে না, ইন্ডিয়ায় তো হয় না। বাট ফার্স্ট এখন আমি দেখছি ডিভিকে বলে একজন আছে লম্বা করে, ইন্ডিয়াস গট ট্যালেন্টে, চুল যার বড়, তো উনি আমার চেনা পরিচিতই, আমার একজন সিনিয়র। উনি হলো দিল্লিতে থাকেন, এক জয়পুরের ছেলে, মুম্বাইতে এখন বসবাস করছেন। তো ও আমাকে একটা কথা বলেছে कि যে अगर तुझे लगता है कि तू पैसा कमा पाएगा बीट बॉक्सिंग करके, নট পসিবল। কমার্শিয়াল সব থেকে ইজি জিনিসটা বলেছে সব থেকে বেশি প্র্যাকটিস করতে, তাহলেই এখানে একটা নিশ, মানে আমাদের তো এন্ড অফ দ্য ডে সবার কাছে জিনিসটা পৌঁছালেই হলো না। তারপর তো আমরা আর্ট ফর্মটাকে নিয়ে আগাবো। জাকির হোসেন তো প্রথম দিনই আর মার তো কিছু করে দেয়নি, আমার মনে হয় ওনার একটা প্রসেস ছিল, তো ওটাই ও আমাকে ওটাই বুঝিয়েছে। না এমনি ধরো যারা ইনস্ট্রুমেন্টস বাজায় তারা তো মানে কোনো সিঙ্গারকে অ্যাকম্পানি করছে বা একটা কোনো বড় গানের রেকর্ডিং হচ্ছে, সেখানে তাদের প্রয়োজন পড়ছে। যদিও এখন লাইভ মিউজিক কতটা হয় আমি জানি না রেকর্ডিংয়ের সময়। সব কিছুই আর কি। হ্যাঁ, তো বিট বক্সারদের তো সেভাবে ব্যবহার করার কথা কেউ ভাবছে না। আমরা অ্যাকচুয়ালি এন্ড অফ দ্য ডে তো যেটা বাজাচ্ছে সেটাই তো নকল করছি আমরা। এবার আমাদের সাউন্ডটা ইউজ করা হয় অ্যাজ আ সাবস্টিটিউট, যেটা সত্যি, মানে ধরুন ড্রামটা সবসময় বোরিং লাগছে, এই ড্রামের জায়গায় একটু বিট বক্সারকে দেওয়া যায়। এরকম কোনো গান বা কিছু আছে যেখানে বিট বক্সিং ইউজ হয়েছে? যেটা মুভি আছে বলিউডে, মুভিটার নাম হলো রণবীর কাপুর আছে মুভিটায়, আমি ভুলে গেছি মুভিটার নাম। ওখানে অনেকগুলো গানে আছে, অনেকগুলো অ্যাডে আছে। ফেমাস কোনো গানে, ইন্ডিয়ান কোনো গানে নেই, বাইরের গানে আছে। ডাগি ফ্রেশের অনেক গানে আছে, রাজেলের অনেক গানে আছে। তো বিদেশে কি এই বিট বক্সার যারা তারা ভালো করছে? হ্যাঁ, এবার দুঃখের বিষয় ফ্রান্স আর ইউএসএতেই মোটামুটি চলে, বাকি কোনো কান্ট্রিতে সাস্টেনেবল না। মানে কোনো বিট বক্সার এমন নেই কোটি কোটি টাকা কামাচ্ছে, ওরম বিট বক্সার এখনও কেউই নেই। আর যারা কামাচ্ছে বিট বক্সিং করছে না ফুল টাইম, তারা একজন আছে এনিমি বলে, ইটালির থেকে, ওই এসেছিল আমাদের ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জাজ করতে, ওই তো এখন ফুল টাইম ট্রেডিং করে। ও কিন্তু ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বিট বক্সিংয়ের, কিন্তু ট্রেডিং করছে এখানে, মানে ফিউচার্স অ্যান্ড অপশনসে, মানে পুরো একদম শেয়ার মার্কেটে আছে। আমি তো কেন করছে, বেশ পয়সা নেই, পয়সা নেই, খুবই কম পয়সা। এবার একটু অন্য প্রসঙ্গে যাই রমিত, তুমি বিট বক্সিং ছাড়া আর কি কি করো? আমি বিট বক্সিং ছাড়া বাইক রাইডে যাই, বাইকিং করি, ট্রাভেলিং আছে। আমার মনে হয় আমি সব কিছু বিট বক্সিংয়ের অ্যারাউন্ডেই করি। তো আমি পড়াশোনা? হ্যাঁ, পড়াশোনা আমি অ্যাকচুয়ালি বাবার সাথে বিজনেস করছি এখন। আমার বাবার তো বিজনেস আছে কাঠের, আমি হোটেল ম্যানেজমেন্ট পড়েছি, তারপরে সেলসে ছিলাম রিয়েল এস্টেটে, তারপরে বাবার সাথে এখন বিজনেস করছি। হ্যাঁ, তো ওটা একটা অন্যই একটা জায়গা। তো তোমার বাইকের কোনো ইয়ে আছে নাকি, ইন্টারেস্টিং গল্প? না, আমাকে এখনো অ্যালাউ করেনি মা বেরোতে, এখনো বেরোয়নি, আন্টিও জানে। তো এখনো এটা বলতে গেলে খুবই আনএক্সপ্লোর্ড একটা জায়গা আমার জন্যে। বাট হ্যাঁ, আমি যেহেতু আগে সাইক্লিং করতাম, তো অ্যান্ড প্রফেশনালি একটা টাইমে করেছি, তো করবো তো আগে এটা জানি। এখন অ্যাজ অফ নাও না। কখনো রাস্তায় সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছো অনেক দূর? হ্যাঁ, আমি করেছি। আমার মা জানে বলে আমি সবার সামনেই বলছি আর কি। আমি ক্যানিং গেছি, সুন্দরবন গেছি, শান্তিনিকেতন গেছি, আর এবার এই তিনটেই গেছি। আর হ্যাঁ, মানে রাজারহাট এগুলো তো বলা যায় না, তো অলমোস্ট 50-60। ওগুলো তো বাড়ির আশেপাশে যায়। তো তখন সিএনজি বলে একটা সাইক্লিং গ্রুপে করতাম। বাট সাইক্লিং গ্রুপটার প্রবলেমটা কী ছিল, আমাদের সাইক্লিং তো একটু টাইম কনজিউমিং না। এখন ওই আমার তো স্যাটারডে আই এম ওয়ার্কিং, তো ওটা দিতে পারি না এখন আর টাইম আমি আগের মতন। তোমার তো নিশ্চয়ই একটা চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল আছে, কীরকম রেসপন্স পাও সেখানে? একটা টাইমে প্রচণ্ড ভালো পেতাম, মানে এমনকি স্টুডেন্টরা ওয়েট করতো টিউটোরিয়ালের জন্যে। বাট আমি তো মানে আই ওয়াজ আউট অফ কন্টেন্ট, মানে কত শেখাবো আমি অ্যাডভান্স, তো আমি আর ফ্রিতে শেখাতে পারবো না। অ্যাডভান্স তো আমিও তো কারোর থেকে অনেক টাকা দিয়ে শিখেছি, অনেক টাকা। মানে ওয়েন আই লার্ন ফ্রম বলজি, আমি তখন 2017 বোধহয় পে করেছিলাম 15,000 হাফ অ্যান আওয়ার ক্লাসের জন্য তখন। মানে ওই একটাই ক্লাস? বাট দ্যাট চেঞ্জ মাই লাইফ না। মানে তুমি ধরো কাউকে ট্রেন করবে, কি করে ট্রেন করবে? মানে ফার্স্ট একজন আসছে, সে কিচ্ছু জানে না বিট বক্সিং সম্পর্কে, কি করে ফার্স্ট? হ্যাঁ, আমাদের একটা লাইক গোল্ডেন রুল আছে, BTK, B ফর বুটস, T ফর টি, আর K ফর ক্যাটস, বুটস অ্যান্ড ক্যাটস। তো আমরা এরমভাবে বলি বুটস অ্যান্ড ক্যাটস অ্যান্ড বুটস অ্যান্ড, আস্তে আস্তে স্টুডেন্টরা পেয়ে যায়। আমার সব থেকে ছোটো স্টুডেন্ট
ছিল, শি ইজ ফ্রম ক্যালকাটা গার্লস, ক্লাস 2, ক্লাস 2? অ্যান্ড শি ওয়াজ অলরেডি ট্রেন্ড আমার আগে, মানে ও নিজে থেকে শিখে এসেছিলো। আমি ওকে অ্যাডভান্স ক্লাস দিলাম, ও ক্যালকাটা গার্লসে বোধহয় 2-3 বার জিতেওছে এবার। আমার মনে হয় এটা অনেকটাই ন্যাচারাল ট্যালেন্ট, ওটা না থাকলে এটা না, করা ওর খুব ন্যাচারালি কষ্ট। ছিল, ও ন্যাচারালি ছিল আমার যা মনে হয়। ক্লাস 1-2তে করাটা ন্যাচারালি হচ্ছে, আমি যেরকম জোর করেই করেছি বলতে গেলে, ওরটা ন্যাচারাল ছিল। তো তোমার ফিউচার প্ল্যান কি? আমার ফিউচার প্ল্যান ইজ টু ডু বিট বক্সিং একটা প্রফেশনাল গ্রুপের সাথে, স্পেশালি ইন্ডিয়ান জ্যাজ বিট বক্সিং গ্রুপে, মানে একটা জ্যাজ ব্যান্ড, ইন্ডিয়ান জ্যাজ ব্যান্ড, তাদের সাথে আমি বিট বক্সিং করবো অ্যান্ড ট্যুর করবো। আর পপুলারাইজ করার জন্য তোমার কোনো প্ল্যান আছে, মানে কোনো প্রপোজাল আছে যে এই করলে বিট বক্সিংকে পপুলারাইজ করা যায়? অনেস্টলি বলতে গেলে সিজি ইজ আ র্যাপার ফ্রম কলকাতা, হি ইজ অলরেডি ডুইং ইট। মানে ও র্যাপার, মানে আমাকে অনেক শোতে ডেকেছে, অনেকভাবে প্রমোট করেছে, অনেক জায়গায় আমাকে চান্স দিয়েছে, অ্যান্ড আমাকে বলেছে কি যে এরমভাবে কর এরমভাবে কর। তো উই আর অন ইট। এখন লক্ষ্মী ছাড়া ব্যান্ডের মতন যদি সে আমাদের মেন্টর হয়, তাহলে তো মনে হয় আমরা উই আর অন ইট। বাট প্ল্যানটা একটু ডিফিকাল্ট, বিকজ কলকাতায় সিজন বলে একটা ব্যাপার আছে। দুর্গাপুজো ইজ এ সিজন, ডিসেম্বর ইজ এ সিজন, জানুয়ারি ফেব্রুয়ারি ইজ এ সিজন। মুম্বাই, দিল্লি, পুনে দের ইজ নো সিজন। এটা আমাদের একটা বিশাল বড় একটা প্রবলেম। এখানে ফসিলসের ব্যান্ডের যে ম্যানেজার, তার সাথে কথা বলছি, সেও একই কথা বলছে। আর যে আমাদের যে আমরা যে বন্ধুদের মতো কাজ, তারা আমরা একই বলি, সিজন হলেই প্রবলেম না। বাট এমন নাকি যে আমাদের পেমেন্ট দেয় না, পেমেন্ট কিন্তু এখন সবাই দিচ্ছে, আগে দিচ্ছিল না। 2018-19 অবধি পেমেন্টের পিটাও পাইনি, 21-এর পর থেকে আমি আর আনপেড করিনি। ওটা একটা কাইন্ড অফ আমাদের কমিউনিটির মধ্যেই একটা রুল হয়ে গেছে, করবো না আর আনপেড। আমার যেরকম শুভেন চ্যাটার্জির ছেলে সম্বিত চ্যাটার্জি, ও এখন বোধহয় টরন্টোতে আছে, প্রবাবলি হতে পারে, আমরা ইন্ডিয়াতে ফিরতে পারে। ও বলেছে তুই যদি ফ্রিতে করতে দেখিস কোনোদিন পেমেন্ট পাবি না। ওই তখন তাকে ভেবেছি না, এবার থেকে বন্ধ করে দেবো। আর এটা কি অনেক বয়স অবধি চালানো যায় না? একটা এজ লিমিট আছে কিছু? একটা এজ লিমিট আছে। ব্যাপারটা খুব হেকটিক, এন্ড অফ দ্য ডে বিশাল হেকটিক। মানে আমাদেরও কিন্তু, আমাদের না চাইতেও আমার একটা ক্যাফিন, একটা কাইন্ড অফ অ্যাডিকশন আছে, এই যে গলাটা যাতে আমার ঠিক থাকে। ঠান্ডা খাই এমন না, বাট আমাদের ঠিক রাখার জন্য কন্টিনিউয়াস কফি নিতে হবে বা গরম জল বা কিছু একটা। তো এটা আমাদের জন্য কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে টায়ারই করে দিচ্ছে বডিটাকে ভেতরের থেকেও, গলার করেও ব্যথা করে আমাদের। 40 অবধি ঠিক আছে আমার মনে হয়, তারপর একটু ডিফিকাল্ট হতে পারে ব্রিদিং প্রবলেমটা নিয়ে। ও টুকটাক করলাম, টুকটাক করে তো শো হবে না, না টুকটাক করে টুকটাক কাজে হবে। তাই জন্য তো সাস্টেনেবল না আর্ট ফর্মটা। বাট ইটস মানে এটা একটা এমন একটা জিনিস, যদি রেভলিউশন আসতে পারে, আমার মনে হয় অনেক ব্যান্ডস আমাদেরকে নিয়ে নেবে, অনেক অনেক। তো তুমি গপ্পসপ্প কিছু গল্প কিছু মনের কথা চ্যানেলের প্ল্যাটফর্মে কিছু বলতে চাও বিট বক্সকে পপুলারাইজ করার জন্য? মানে আমি তো এতদিন হিপহপ চ্যানেলেই বেশি এসেছিলাম। ফার্স্ট টাইম এটা হয়েছে কি যে আমি আউট অফ দ্যাট কমিউনিটি, আজকে আমি ক্লিঙ্কের বাইরে গিয়ে আজকে কিছু করলাম। তাই জন্যে আমি খুব, মানে ফার্স্ট অফ অল খুব হ্যাপি কি যে আমার থেকে যারা জানেও না তাদেরকে 2% একটু আইডিয়া দিলাম আমাদের আর্ট ফর্মটা, খুব ভালো লাগলো। বাট যারা বিট বক্সিং করতে চাও করো, ইটস দ্য বেস্ট থিং। মানে লাইফে আমার মনে হয় আমার এর থেকে ভালো কিছু হয়নি, বিট বক্সিংয়ের থেকে বেটার এখনও পর্যন্ত কিছু হয়নি, হলেও জানিয়ে দেবো। বাট হ্যাঁ, অ্যান্ড যেটা স্মোক করো না, দ্যাট ইজ গোয়িং টু কিল ইউ। ড্রিঙ্ক তো মানে একদম হতেই পারবে না কিছু। তো এইটা মনে হয় একটা পজিটিভ জিনিস, একটা আর্ট ফর্ম যদি তোমাকে আটকাচ্ছে নেগেটিভ কিছু করার থেকে, তো এরমভাবেই ভাবো। আমি তো ওরমভাবেই মাঝের মধ্যে ভাবি। খুব ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে রমিত, আর অনেক কিছু জানলাম। এটা তো আমার তো একবারই জানা ছিল না জিনিসটা। তোমার নাম যখন শুনেছি তখনই আমি প্রথম বিট বক্সের নামও শুনেছি, আমি একেবারেই জানতাম না। আর আমার মনে হয় এত কষ্ট করে যে একটা শিল্প তোমরা করছো, সেটার তো একটা মানে পরিচিতি হওয়া খুব জরুরি, হওয়া উচিতও, নিশ্চয়ই হবে। কারণ বিদেশে যখন যেমন কিছু কিছু হচ্ছে, আমাদের দেশেও হবে, আর আমাদের শহরেও হয়তো হবে। না না, আমাদের শহরে সবাই সাপোর্ট করছে অনেস্টলি, স্পেশালি গাবুদা, নীলায়নদা ফ্রম রেড এফএম, সিজি তো ইন্ডিপেন্ডেন্ট বলা যাবে না কিছু। অ্যান্ড দেন আমার মনে হয় কি যে ইভেন সম্বিত চ্যাটার্জি, এরা 4জন আমার লাইফ বা বিট বক্সারদের জন্য অনেক কিছু করেছে। এই 3-4 জন অনেক কিছু, মানে লিটারালি অনেক কিছু,
অনেক কিছু। প্রিন্সটন ক্লাবে পারফর্ম করা ওয়াজ নট আ ইজি থিং ফর আস, তো ইট ওয়াজ বিগ ফর মি। তুমি তো আরো অনেক বড় বড় শিল্পীদের সঙ্গে হ্যাঁ, কমিক কন এগুলো কি আমি জানতাম আমি পেয়ে, ওর প্রিন্সটন ক্লাব একটা নিজ জায়গা, এখানে না সবাই করে না, আর করলেও ইদার জ্যাজ বাজলো বা সামথিং যেটা সব লোকে আগে শুনেছে। বিট বক্সিং তো আমি ফার্স্ট করলাম, ফার্স্ট এভার প্রিন্সটনের মধ্যে আমরাই ছিলাম, তো ওটা আমাদের জন্য খুব ভালো ছিল। এর আগে র্যাপ হয়েছে, বিট বক্সিং হয়নি। বিট বক্সিং হয়। অনেক অনেক ধন্যবাদ রমিত তোমাকে, তোমার ভবিষ্যৎ জীবনের জন্য অনেক অনেক শুভকামনা আর ভালোবাসা রইল আমাদের সকলের তরফ থেকে। তুমি এবং তোমার শিল্প দুটোই অনেক বেশি পপুলার হোক, এটাই কামনা করি। তো থ্যাংক ইউ। আমাদের সিরিয়াস মোড থেকে আমরা একটু সরে গেলাম, কিন্তু আমি ভেবেছিলাম এটা খুব ততটা সিরিয়াস না, দেখলাম এর বেশ কঠিন ব্যাপার কিন্তু, আর বেশ খাটনির ব্যাপারও। তো এরকম একটা শিল্প আরও বেশি জনপ্রিয় হয়ে উঠুক, রমিতদের মতো যারা এইরকম একটা আনপপুলার আর্ট ফর্মকে পপুলার করার চেষ্টা করছে, তারা আরও অনেক বেশি বেশি সাপোর্ট পাক সকলের কাছ থেকে। গপ্পসপ্প, কিছু গল্প কিছু মনের কথা, সেই কামনাই করছে, সেই শুভকামনা রাখছে রমিতের জন্য। রমিতকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছে আমাদের এই প্রোগ্রামে আসার জন্য। এই রকম আরও অনেক ইন্টারেস্টিং প্রোগ্রাম নিয়ে গপ্পসপ্প, কিছু গল্প কিছু মনের কথা আবার হাজির হবে আপনাদের সামনে। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর এরকম ইন্টারেস্টিং পর্ব শুনতে থাকুন। নমস্কার।